শুভ সন্ধ্যা। আমি কদিন আগে মোহাম্মদ জাফর ইকবালের জিটুৎসি বইটা পড়ছিলাম। বইতে 4টা গল্প আছে। তো এর ভেতর আমার কাছে অন্যরকম ভালো লেগেছে মূল গল্প থেকে বাইরের একটা গল্প। সেটার নাম হচ্ছে জেনারেল জিনজি। জেনারেল জিনজি গল্পটা একজন স্বেচ্ছাচারী শাসকের গল্প এবং তার পরিণতির গল্প। আমার মনে হয় এটা আমাদের এই সময়ের সাপেক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা লেখা। বেশ কয়েক দিক থেকে গুরুত্বপূর্ণ। প্রথমত সেটা হচ্ছে আমাদের এই সময়টাতে সমস্ত কিছুর অনেক কিছুই সাধারণায়িত হয়ে যাচ্ছে। যেমন যে কোনো বিশেষ করে শাসক কুলের নজরদারি, অন্যায় এবং সাধারণ নাগরিকদেরকে দেওয়া বঞ্চনা, সেটা সাধারণায়িত হয়ে গেছে। এটাই যেন হতে থাকবে এমন একটা চেতনা আমাদের মধ্যে সম্মতি উৎপাদন হয়ে গেছে আমাদের ভেতর, যেটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। তো সেই রকম এটা যে সাধারণ না, স্বাভাবিক না, সেটা কিন্তু লেখকদেরকে বারবার মনে করিয়ে দিতে হয়। সেটা মনে করিয়ে দেবার মতন বার্তা সেখানে আছে। দ্বিতীয়ত, আমরা অজান্তেই বিশেষ কিছু ফাঁদে আটকে পড়ে থাকি। ফাঁদগুলো এমন, যেমন ধরা যাক নাগরিক সুবিধা বা যে কোনো কিছুর জন্য আমরা যে আমাদের নাম নথিবদ্ধ করি বা একটা কোনো কার্ড আমরা বহন করি, সেই কার্ড যেটা আমাদের শক্তি, যা কিছু আমাদের শক্তি, সেটাই কিন্তু আমাদের দুর্বলতা, অনেক বড় দুর্বলতা। এবং যারা ক্ষমতা, তাহলে কি আমরা দুর্বলতা পরিত্যাগ করব? না, কিছু নিয়ন্ত্রণের বিষয় আছে। ক্ষমতা কিভাবে গণকে নিয়ন্ত্রণ করে, সেই কিছু জাদুকরী গোপন আছে, কিছু জাদুকরী গোপন। সেই গোপনগুলো অনুভব করতে পারে কেউ কেউ। তো অনেকে অনুভব করতে পারে, সেটাকে ভাষা দিতে পারে না। আর যারা ভাষা দিতে পারে তার বেশিরভাগই ভাষা অত্যন্ত খটোমটো। অনেক বইয়ে এই সমস্ত কথাবার্তা লেখা থাকে, কিন্তু সাধারণ সেগুলো পড়ে বুঝতে পারে না। সাধারণের জন্য চাই হচ্ছে ফিকশন, যেটা একটা ভেতরের চেতনাকে জাগায়। তো এখানে সেই বার্তাটা আছে, এখানে মানুষের প্রতি ভালোবাসার বার্তা আছে। এবং আর আছে প্রকৃতির নিয়ম। প্রকৃতি যে ভালো বা মন্দ দুটো ভাগে ভাগ করে তাদের মধ্যে একটা নিরন্তর লড়াই সংঘটিত হতে দিয়েছে, এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা হয়তো আমাদের চোখে যেটা ভালো সেদিকে ঝুঁকি এবং মনে করি যে অপরটা খারাপ, এবং যারা অপর দিকে ঝুঁকে আছে তারাও বিপরীতক্রমে আমাদেরকে খারাপ জানে। তো এটা হচ্ছে ভালো আর খারাপের একটা আপেক্ষিক দিক। কিন্তু কিছু ভালো আর খারাপের বিষয় আছে যেগুলো আপেক্ষিকতাকে ডিঙিয়ে গেছে। যেমন আপেক্ষিকতার চলক কিন্তু সব উপাদান নয়। কিছু বিষয় আছে যে যা কিছু টাইমলেস, যা কিছু সময় সংশ্লিষ্ট নয়, অন্য কিছু, অন্য মাত্রার, আমরা সেটা অনুভব করতে পারি, ব্যক্ত করতে পারি না। সেসব কিছু কিন্তু আপেক্ষিকতার বাইরে অবস্থান করে। ধরা যাক কোনো মানুষের প্রতি আমাদের ব্যক্তিগত অনুভূতি, আমরা অনুভূতি বদলায়, তবে তার জন্য অনেক আয়োজন দরকার হয়। দেখা যাচ্ছে যে না, অনুভূতিও না বিষয়টা, সম্ভবত এটা অনুভূতিরও বাইরে কিছু। মানুষদের একটা খুবই বড় টানাপোড়েন আছে মানুষের, সেটা হচ্ছে তারা অনুভূতির ভেতরে যদি থাকে সেটাকে ব্যক্ত করতে সবসময় পারে না, পর্যাপ্ত ভাষা তাদের নেই। কিন্তু সেটা যে উপস্থিত, সেটা যে আছে জগতে, সেটা কিন্তু তারা বুঝতে পারে। একটা জিনিস মানুষ বুঝতে পারে কিন্তু ভাষা দিতে পারে না, একটা অদ্ভুত টানাপোড়েন।
তো যা হোক, কিছু বিষয় আছে যেগুলো টাইমলেস, স্পেসলেস। তো আমার ধারণা সেগুলোর উপর আপেক্ষিকতা কাজ করে না, সেগুলো ধ্রুব। এমন কিছু বিষয়, সেই ধ্রুব কিছু বিষয়কে আবার সাপেক্ষ ধরা যায়। আপেক্ষিকতা তো একটা সাপেক্ষ বিষয়। অনেক বেশি কথায় যাব না, সরাসরি এখানে বলি যে ভালো মন্দ কী, সেগুলো কিন্তু শুধুমাত্র দৃষ্টিকোণ নির্ভর নয়। কিছু বিষয় আছে, যেমন আমি যদি আমার ক্ষুধার অন্ন আমি সংগ্রহ করব, কিন্তু অপরের ক্ষুধার অন্ন, অপরের ক্ষুধার খাবার কেড়ে নিয়ে না, এটা হচ্ছে প্রাথমিক নৈতিকতা। কিন্তু বনের নিয়ম কি? বনের নিয়ম হচ্ছে যখন চারপাশের পরিবেশ বন্য হয়ে উঠছে, তখন কিন্তু আমি অপরের খাবারটা কেড়ে নিয়ে নিজে আগে বেঁচে থাকছি। যদি আমি যোগ্যতম হয়ে থাকি, শরীরে আমার বেশি শক্তি হয়ে থাকে, কৌশল থাকে ভালো, আমি সেটা নিয়ে নিচ্ছি। এবং তার যদি আমার থেকে কৌশল ভালো থাকে আরও, সে আমার থেকে আবার সেটাকে নিয়ে নিয়ে করে নিজে বাঁচবে। তো নিজে বাঁচার এই যে প্রতিযোগিতা, এই সময়গুলো হচ্ছে ভালো মন্দের বিচারের ঊর্ধ্বে। কিন্তু যখনই আমরা ভাগ করে নিতে শিখি, তখন কিন্তু একটা নতুন বিষয় আমাদের সামনে আসে, যৌথতা। তাহলে একটা বিষয় পরিষ্কার, যে বিষয়গুলো আমাদের যৌথতাকে, আমাদের ঐক্যকে ভেঙে দিতে চায়, সেগুলো খারাপ। যা কিছু আমাদেরকে ঐক্যবদ্ধ করতে চায়, সেগুলো ভালো। শাসকরা দেখা যায় যে সবসময় এরা ঐক্যকে ভাঙতে চায়। মূলত যে সমস্ত শাসক ক্রমশ খুবই একটা জোটবদ্ধ একটা গোটা একটা প্রক্রিয়া তৈরি করে, জোটবদ্ধ প্রক্রিয়া, এটাকে আমি ফ্যাসিজম বলতে পারি। পুরো একটা ফ্যাসিস্ট সিস্টেম যারা তৈরি করে, তারা কিন্তু নিজেরা অত্যন্ত ঐক্যবদ্ধ হয়ে থাকে, মুষ্টিবদ্ধ হয়ে থাকে, হয়ে অন্য আর সমস্ত ঐক্যকে ভেঙে দিতে থাকে। তো যা হোক, এখানে অলক্ষ্যে এই গল্পটাতে জেনারেল জেনজি সে সমস্ত বিষয়াদি খুব কোমল একটা গল্পের মাধ্যমে, এবং সর্বশেষ প্রকৃতির নিয়মেরও যে নিয়ম আছে, কিছু ধারা আছে, এবং যারাই যে সেই ঐক্যকে যারা ভাঙতে চায়, অর্থাৎ এই অর্থে যারা খারাপ, তারা প্রকৃতি বিরুদ্ধ, এবং প্রকৃতি আসলে তাদেরকে প্রকৃতির নিয়মেই কিভাবে আবার শায়েস্তা করে একটা সমতা বিধান করে, সে জিনিসটা কিন্তু সেখানে আছে। আমরা সবসময় আমাদের ক্ষুদ্র জীবৎকালে কিন্তু এই বিনিময়টা পুরো দেখে যেতে পারি না। যা কিছু ভালো তার সম্পূর্ণ প্রতিদান, অথবা যা কিছু খারাপ আমাদের করা হলো তার একটা ফল আমরা সবসময় আমাদের ক্ষুদ্র আয়ুষ্কালে পেয়ে উঠতে পারি না, কিন্তু সমাজে কিন্তু এটা চলমান থাকে। তো এই সমস্ত কিছু আসলে অনেক কথার জন্ম দেয়, যখন সেখানে শুধুমাত্র অনেক কথা না, আমাদেরকে ছবি দেখানো হয়। তো এবং সেই ছবি দেখে, একটা গল্পের একটা লেখা পড়ে যে ছবি সেখানে দেখানো হলো, এবং ছবি কিন্তু সেখানে শুধুমাত্র বস্তু, ঘটনা, দৃশ্য পরপর সাজিয়ে দেখানো হয়নি, সেখানে একই সঙ্গে লেখকের অভিমত ব্যক্ত হয়ে একটা অপূর্ব বিষয় তৈরি হয়েছে। জিনিসটা অবজেক্টিভ থাকেনি, জিনিসটা তখন সাবজেক্টিভ হয়ে গেছে। তো সুতরাং সেটা নিয়ে অনেক কথা বলা যায়। যারা জেনারেল জেনজি এখনো পড়েননি, পড়লে তারা দেখতে পাবেন যে এই নিয়ে অনেক কথা বলা যায়। এবং এমন একটা সময় এটা লিখিত হয়েছিল, 2024-এর ফেব্রুয়ারিতে বইটি প্রকাশিত হয়। আমরা কিন্তু এই সময়টা এমন একটা সূক্ষ্ম সরু চুলের উপর দিয়ে হেঁটে যাবার মতন সময়, আমরা তার আর কিছুকাল পরেই আমরা অতিক্রম করব, যেখানে আসলে মূলত মানুষের পক্ষ হয়ে যে কোনো জাদুকরী ঘটনা যে কেউ ঘটিয়ে ফেলতে পারত। অনেক কিছু ঘটে গেছে, অনেক কিছু ঘটতে পারত, অনেক কিছু ঘটেনি। আমরা আজকে এত দূরে এসে হয়তো বিচার করতে পারবো যে আমাদের কি উচিত বা অনুচিত ছিল, কিন্তু যা কিছু এই ঔচিত্য বা অনুচিত্য কে নির্ধারণ করে দেয় প্রজ্ঞা, সে ধরনের প্রজ্ঞা কিন্তু আমরা বিশেষ কোনো ব্যক্তির লেখা থেকেই আসলে নিতে পারবো। এবং আমার অন্যতম তেমন একজন মানুষ হচ্ছেন আমার কাছে মোহাম্মদ জাফর ইকবাল, এবং তিনি এই রকম একটা লৌকিক মুহূর্তে তিনি এমন একটি গ্রন্থ প্রকাশ করেছিলেন, এটা আমার চোখ এড়িয়ে গেছে, হয়তো অনেকের সেটা চোখ এড়ায়নি। আমি অত্যন্ত আনন্দিত হয়েছি জেনারেল জেনজি গল্পটি পড়ে। আর মূল যে জিজুৎসি গল্পটি,
জাফর ইকবাল চিরকালই যে কোনো ধরনের মৌলবাদের বিরুদ্ধে তিনি, এবং শুধুমাত্র মানবায়িত মৌলবাদ নয়, যন্ত্রের মৌলবাদ, যেটা যে ধরনের সময় ভবিষ্যতে আসছে সেই ধরনের মৌলবাদের বিরুদ্ধেও তিনি দাঁড়িয়েছেন। আমরা কৃত্রিম বুদ্ধিমত্তার সামনে অতি শীঘ্রই কৃত্রিম বুদ্ধিমত্তাকে আমরা অত্যন্ত কঠিন প্রতিপক্ষ হিসেবে পেতে যাচ্ছি। এবং একটা বিষয়, যদি G2C বিষয়ে আলাপ করতে চাই, সে বিষয়ে প্রথম যে বিষয়টি আসে, ভালো কথা, আমি ইতিমধ্যে G2Cর আলাপ শুরু করে দিয়েছি জেনারেল জেনজি থেকে বেরিয়ে এসে। প্রথম যে কথাটি আসে সেটা হচ্ছে এআইকে বোঝা। এআই এটা কিন্তু কোনো টুলস নয়, একটা টুলস কিন্তু কাজ শিখে নিতে পারে না। এআই একটি পরিব্যাপ্ত সিস্টেম, ও প্রতিনিয়ত আমাদের সমস্ত কথা থেকে শিখে নিচ্ছে, এবং এখন পর্যন্ত আমরা উন্নতি পথে তাকে ব্যবহার করতে পারছি। ঠিক যেভাবে যখন প্রথম পুঁজি বিকশিত হতে থাকে, তখন প্রাচীন যে কৌলিন্য প্রথা ছিল, বংশগুলো যে সুবিধা ভোগ করত বংশানুক্রমে, রক্তের অধিকার, রক্তের ধারা ছিল সম্মানের জন্য যথেষ্ট, মানুষের কাজ নয় বা তার চেষ্টা নয়। পুঁজির প্রথম যুগে কিন্তু সেই বিষয়টা উবে গেল, সবাই তখন খুব খুশি হয়েছিল। কিন্তু পুঁজি যখন ক্রমশ আরও জটিল হয়ে উঠল, তখন কিন্তু জিনিসটা সরল থাকলো না। ঠিক তেমনি আজকের কৃত্রিম বুদ্ধিমত্তা কিন্তু আর ভবিষ্যতে আমরা যেইভাবে এই পরিব্যাপ্ত সিস্টেমটাকে ব্যবহার করতে যদি যথেষ্ট সুচারুতা না দেখাতে পারে, ভবিষ্যতে এটা কিন্তু খুবই বড় একটা মৌলবাদ, যান্ত্রিক মৌলবাদ ডেকে আনতে পারে। মানুষের কল্যাণের জন্য সে মানুষের উপর কঠোর হয়ে উঠতে পারে এবং অত্যন্ত অমানবিক সমস্ত ঘটনাবলীর জন্ম দিতে পারে। মোহাম্মদ জাফর ইকবাল এবং তিনি সহ আমাদের এই সময়ের আরও অসংখ্য প্রাজ্ঞ মানুষ, তারা অনেকে লেখক, অনেকে সমাজকর্মী এবং অনেকে বিজ্ঞানী, তারা আমাদেরকে সতর্ক করবার চেষ্টা করছেন। আমরা আশা করি আমরা কর্ণপাত করব তাতে। তো G2C হচ্ছে সে গল্প। আরও দুটি গল্প আছে এই G2C গ্রন্থটিতে। আমি মূল আমার প্রিয় গল্প দুটি নিয়েই কথা বললাম। আশা করি যারা পড়েননি তারা খুবই আনন্দ নিয়ে এটা পড়তে পারবে, এবং যদি আপনাদেরও ভালো লাগে তো সেটা আমার পাওয়া হবে।